সবাইকে আমার নমস্কার। আমি যে ফলের হিস্ট্রির উপর, যে ফ্রুট হিস্ট্রির উপর যেটা 5টা পার্ট করেছিলাম, সেটা কালকে শেষ হয়েছে এবং আজ থেকে আবার একটা নতুন সিরিজ শুরু করেছি, যেটা হচ্ছে ভেজিটেবলসের উপর, মানে শাকসবজির উপর। এবং ভারতের অনেক শাকসবজি আছে যেগুলো বাইরে থেকে এসেছে, এবং কিছু শাকসবজি হচ্ছে যেটা পুরো ভারতীয় শাকসবজি। তো সেই সমস্ত বহিরাগত শাকসবজি এবং ভারতের আঞ্চলিক শাকসবজি নিয়ে কয়েকটা পার্ট তৈরি করব। দেখা যাক এটাও ফলের মতো 5টা পার্ট হবে কি না জানি না আমি। তো এটা হচ্ছে প্রথম পার্ট, শাকসবজি মানে দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ভেজিটেবলসের, এটা পার্ট 1। তো এই পার্ট 1-এ আমি কিছু শাকসবজি বেছে নিয়েছি, যেটা হচ্ছে কিছু হচ্ছে খুবই আনকমন, যেমন হচ্ছে শালগম, ওলকপি, আর হচ্ছে আপনার বিট, গাজর, সর্ষে আর ভুট্টা। তা প্রথম আলোচনা যেটা হচ্ছে সেটা সর্ষে দিয়ে শুরু করা যাক। এখন তো চারিদিকে কোভিডের এরকম আক্রমণ, তো চায়নার প্রতি আমাদের তো ভীষণ রাগ এই কোভিডের জন্য। কিন্তু এই সর্ষের ব্যাপারে আমাদের চায়নাকে ধন্যবাদ জানানো উচিত, কারণ ভারতবর্ষের যে সর্ষে যেটা এসেছিলো সেটা কিন্তু চায়না থেকে এসেছিলো, এবং চায়নাতে সবচেয়ে আগে, যেটা স্টোন এজের সময়, এই সর্ষের চাষ কিন্তু চায়নাতে শুরু হয়েছিল, এবং তারপর চায়না থেকে এটা ভারতে আসে। সেজন্য স্পেশালি আমরা যে বাঙালি, আমরা যখন সর্ষে ইলিশ কিংবা সর্ষে মাছ খাই, কিংবা বাঙালিদের রান্না তো সর্ষে তেল ছাড়া সম্ভবই নয়। তো তখন আমাদের চায়নাকে আমাদের একটা ধন্যবাদ দেওয়া উচিত, যে তারা আমাদেরকে এই সর্ষে জিনিসটা দিয়েছে। আর সর্ষে জিনিসটার মধ্যে, সর্ষে ব্যাপারে একটা পৌরাণিক একটা গল্প আছে, যেরকম আমাদের মাইথোলজিতে আমাদের 4টে যুগ আছে, যেটা সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলিযুগ। তো থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে দাপর যুগ, এবং দাপর যুগে শেষে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৈকুণ্ঠ ধামে চলে যান। তো এই সর্ষে নিয়ে এই একটা মাইথোলজিক্যাল একটা স্টোরি আছে, যে দাপর যুগে নাকি ভগবান শ্রীকৃষ্ণর যে বডি মাসাজ করা হতো, তো সেটা কিন্তু এই সর্ষের তেল দিয়েই বডি মাসাজ হতো ভগবান শ্রীকৃষ্ণের। আর সর্ষে যে বাঙালিরা আমরা রান্নাতে সর্ষের তেল ইউজ করি, এবং সর্ষে বাটা এগুলো হয়। এছাড়াও আরেকটা হচ্ছে যে সর্ষে দিয়ে যেটা আমাদের একটা হচ্ছে যে ফার্মান্টেড, মানে সর্ষের বীজ দিয়ে আমরা কাসুন্দি তৈরি করি, যেটা একটা মাস্টার্ড পেস্ট হয়। সেটাও বাঙালিরা যেমন শাক ভাজা, ভাত, ডালের সাথে একটুখানি কাসুন্দি ব্যবহার করতে ভালোবাসে। এবং তাছাড়া আমরা যে চপ কাটলেট খাই, তাতেও আমরা এই কাসুন্দিটা ব্যবহার করি। যেমন জাপানিজরা এইরকম ঠিক কাসুন্দির মধ্যে একটা সস ব্যবহার করে, যেটাকে ওয়াসাবি বলে। তো সেরকম ইস্টার্ন ইন্ডিয়াতে এই কাসুন্দি ব্যবহার হয়, যেটা ফার্মান্টেড মাস্টার্ড সিড থেকে তৈরি হয়। এবং এই যে কাসুন্দি তৈরির একটা নির্দিষ্ট সময় আছে। কাসুন্দি যে বাঙালি পরিবারে যে কাসুন্দি তৈরি হয়, যে যখন খুশি ইচ্ছা হলো কাসুন্দি তৈরি শুরু করে দিলাম, সেটা নয়। কাসুন্দি জেনারেলি কিন্তু শুরু যেটা হয় সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার সময়, মানে লেট এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়ার সময় বাঙালি বিভিন্ন পরিবারে এই কাসুন্দি তৈরি হয়। তো আর বাংলাদেশের বিক্রমপুর বলে একটা জায়গা আছে, সেখানকার কাসুন্দি তো খুবই বিখ্যাত। সেজন্য বেশিরভাগ কাসুন্দি যে প্রোডাক্ট যেগুলো, সেগুলো এই ঢাকার বিক্রমপুরে তৈরি হয়। আর হচ্ছে সর্ষে নিয়ে আরেকটা কথা, যেটা হচ্ছে যে সর্ষের শাক বাঙালিদের মধ্যে অতটা বেশি পপুলারিটি পায়নি, কারণ বাঙালিদের মধ্যে বেশিরভাগই বাঙালিরা পছন্দ করেন পুঁই শাক কিংবা কলমি শাক, কিংবা লাল শাক। সর্ষে শাকটা কিন্তু নর্দার্ন ইন্ডিয়াতে মানে ভীষণভাবে পপুলার, এবং স্পেশালি উইন্টারের সময় আপনি যে কোনো পাঞ্জাবি ধাবাতে যান, তারা আপনাকে বলবে যে তাদের দুটো স্পেশাল ডিশ হচ্ছে, যেটা উইন্টারে, একটা হচ্ছে মাক্কি দি রুটি আর সরষো কা শাক, মানে সর্ষের শাক আর ভুট্টা দিয়ে তৈরি রুটি। তো এই দুটো হচ্ছে ভীষণভাবে পপুলার। আর এটা আমার নিজের একটা ওপিনিয়ন, যে আপনাদের মধ্যে
কেউ যদি কোনো সময় সুযোগ হয়ে থাকে যে শীতকালের সময় যদি অমৃতসর যাওয়ার আপনাদের সুযোগ হয়ে থাকে, পাঞ্জাবের অমৃতসরে, তাহলে অবশ্যই ওখানে আপনারা কেশরদা ধাবা মানে একটা ধাবার নাম হচ্ছে কেশরদা ধাবা। সেই কেশরদা ধাবার এই দাল মাখানি আর এই সরষো কা শাক আর মাক্কি দি রুটি মানে ভুট্টা দিয়ে তৈরি যে রুটি, সেটা কিন্তু টেস্ট করবেন। কারণ এটা আমার মনে হয় যে মানে পুরো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে টেস্টি মানে সর্ষের শাক তৈরি কিন্তু এই ধাবাটা। এবং এই ধাবা যিনি মালিক ছিলেন, কেশরদা ধাবা যিনি মালিক ছিলেন, তিনি ছিলেন অ্যাকচুয়ালি লাহোরের শেখপুরা অঞ্চলের বাসিন্দা। হ্যাঁ, তো ওনার নাম ছিলেন কেশরলাল। তো কেশরলাল 1916 সালে ওই লাহোরে প্রথম ওই তার ধাবাটা একটা ছোট্ট একটা ধাবা তৈরি করে এবং ওখান থেকে বিজনেস স্টার্ট করে। এবং আমাদের ভারতবর্ষের যে পার্টিশন হয়, তো পার্টিশনের সময় সে কেশরলাল এতে ভারতে চলে আসেন, লাহোর থেকে ভারতে চলে আসে এবং ভারতে এসে অমৃতসরে ওই কেশরদা ধাবাটা খোলে। এবং এই কেশরদা ধাবাতে অনেক বিখ্যাত ব্যক্তি এসেছিলেন যারা এখানে খেয়েছেন, এবং তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার যিনি ছিলেন জওহরলাল নেহরু, তারপরে ইন্দিরা গান্ধী, হ্যাঁ, তারপরে ফিল্ম স্টারদের মধ্যে অনেকে ছিলেন যারা এখানে কেশরদা ধাবাতে এসেছেন। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে রাজেশ খান্না, তারপরে পদ্মিনী কোলাপুরি, তারপরে রাজ কাপুর। হ্যাঁ, এরা সবাই এই কেশরদা ধাবাতে এসে দাল মাখানি কিংবা এই সর্ষের শাক খেয়েছেন। আর হচ্ছে যে এই সর্ষের শাকের সঙ্গে যে এরা যে দাল মাখানি যেটা করে, সেই দাল মাখানিটা কিন্তু এরা পুরোপুরি সারা রাত ধরে মানে মোটামুটি 12 ঘন্টা ধরে, মানে সন্ধ্যাবেলায় শুরু করে, সন্ধ্যাবেলা 8টা-9টার সময় শুরু করে, তারপরে একদম চলে সকাল 8টা পর্যন্ত তৈরি, মানে 12 ঘন্টা লাগে ওদের এই ডাল মাখানিটা তৈরি করতে একটা স্লো ফ্লেমে। হ্যাঁ, সেই জন্য ওদের দাল মাখানিটাও মানে প্রচণ্ডভাবে ফেমাস। আর এই যে বললাম যে মাক্কি দি রুটি, যেটা মানে ভুট্টা দিয়ে তৈরি হয় যে রুটিটা, এই মাক্কি দি রুটিটা হচ্ছে আপনার উইন্টারে নর্দার্ন ইন্ডিয়ার লোকেরা খুব ভালোবাসে খেতে। এবং এই রুটি সেম টেস্ট, হ্যাঁ, মেক্সিকোতে পাওয়া যায় এবং মেক্সিকো লোকেরাও পছন্দ করে এই ভুট্টা দিয়ে তৈরি রুটি, কিন্তু ওরাও এই রুটিটাকে বলে কর্ন টর্টিলো। তো মেক্সিকোর যে রুটি যেটার নাম হচ্ছে কর্ন টর্টিলো, সেটাই কিন্তু নর্দার্ন ইন্ডিয়ার এই মাক্কি দি রুটি, মানে সেম টেস্ট, সেম দেখতে, সমস্ত কিছু এক, শুধুমাত্র নামের ফারাক। ওরা বলে কর্ন টর্টিলো, আমরা বলি মাক্কি দি রুটি। তো এটা হলো সর্ষে। এবার সর্ষের পরে এবার আসা যাক এবার যেটা ভুট্টা। ভুট্টা যেটা বলা হয়, যেটা ভুট্টা কিন্তু একটা দ্বন্দ্ব আছে, যেটা কেউ বলে এটা পর্তুগিজরা নিয়ে এসেছিলো এবং কেউ বলে এটা আরব ট্রেডার্সরা নিয়ে এসেছিলো। কিন্তু আমার যে ব্যক্তিগত মত, সেটা আমার মনে হয় কিন্তু এটা আরব ট্রেডার্সরা এনেছিল, কারণ পর্তুগিজরা এসেছিলো 1510 সালে আর আরব ট্রেডার্সরা এসেছিলো ভারতবর্ষে মোটামুটি 9 থেকে 10 শতাব্দীর সময়। তো সেই জন্য আমার মনে হয় যেন এটা আরবের থ্রুতে এসেছিল। কিন্তু আসল যে প্রথম ভুট্টা পাওয়া যায় কিন্তু প্রথম হচ্ছে মেক্সিকোতে ভুট্টা পাওয়া যায়। এবং মেক্সিকো থেকে পরে এটা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি থেকে শেষ পর্যন্ত সবাই বলে যে এটা পর্তুগিজদের হাত ধরে এটা ভারতে আসে। যাই হোক, সে আরবি নিয়ে এসেছিল কিংবা পর্তুগিজ নিয়ে এসেছিল, সেটা মেক্সিকো থেকে মানে মোটামুটি এসেছিল, এটা আমরা জানি। এবার হচ্ছে যে এই ভুট্টা যেটা আমি যে কারণে বলছিলাম যে এটা পর্তুগিজরা নিয়ে আসেনি, কারণ পর্তুগিজরা ভারতে এসেছিল 1510 সালে। আর যদি আপনারা যান এই কর্ণাটকে যে বেলুর হেলেবিড, যে হৈশালা টেম্পলস যেগুলো আছে, চেন্নকেশবা টেম্পলস যেখানে আছে, সেখানে কিন্তু দেখা গিয়েছে যে ভগবান বিষ্ণুর যে সমস্ত মূর্তি, যেটা উনি ফিমেল ফর্মে, যে মোহিনীর ফর্মে যে স্কাল্পচারগুলো আছে, সেই স্কাল্পচারগুলোতে ভগবান বিষ্ণু বাঁ হাতে কর্নকব ধরে আছে। তো এই মন্দিরগুলো তৈরি হয়েছিল 11 থেকে 12 শতাব্দীর মধ্যে। তো 11 থেকে 12 শতাব্দীর মধ্যে যদি তখন যদি ভারতবর্ষের লোকে জানতো, তাহলে কী করে 1510 সালে পর্তুগিজরা ভারতে ভুট্টা নিয়ে আসে? সেই জন্য
আমার মনে হয় যে এটা বোধহয় এটা আরব ট্রেডার্সরা ভারতবর্ষে ভুট্টা নিয়ে আসে। কিন্তু ভুট্টার যে জন্মস্থান সেটা হচ্ছে মেক্সিকো। আরেকটা হচ্ছে যে আরেকটা যে শাকসবজি যেটা হলো সেটা হচ্ছে শালগম আর ওলকপি। আমাদের অনেক লোকেদের মধ্যে আছে একটা ধারণা যে শালগম আর ওলকপি হচ্ছে সেম সেম ভেজিটেবলস, কিন্তু এটা নয়। শালগম হচ্ছে আলাদা, যেটাকে ইংলিশে আমরা বলি টার্নিপ, আর ওলকপি হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা সবজি। এবং এই ওলকপিটাও কিন্তু প্রথমে তারপরে ইউরোপ থেকে, মানে ইউরোপে বলতে গেলে নর্দার্ন ইউরোপ থেকে এটা ধীরে 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 এশিয়াতে আসে, এবং এশিয়া থেকে চায়না থেকে জাপান, এবং জাপান থেকে তারপরে এটা ভারতবর্ষে আসে। কিন্তু এটা এটার যে এভিডেন্স পাওয়া যায় সেটা হচ্ছে নর্দার্ন ইউরোপ। এবার নর্দার্ন ইউরোপে আমরা যে বাংলাতে যেটা ওলকপি বলি, সেই ওলকপি কেন বলি তার একটা মজাদার একটা কাহিনী আছে। জার্মান ল্যাঙ্গুয়েজে এই ওলকপিকে বলে খোল রবি। খোল মানে হচ্ছে ক্যাবেজ, আর রবি মানে হচ্ছে টার্নিপ। জার্মানদের বিশ্বাস ছিল যে এটা হচ্ছে ক্যাবেজ প্লাস মানে টার্নিপ মিলিয়ে এই ভেজিটেবলটা তৈরি হয়েছে, মিক্স করে হাইব্রিড করে এটা তৈরি হয়েছে, সেজন্য খোল রবি বলা হয়। এবং এখনো পর্যন্ত ইংলিশেও এটাকে এই ওলকপিকে খোল রবি বলা হয়, এবং খোল রবি থেকে এটা আজকে আমাদের বাংলায় হয়ে গেছে ওলকপি। খোল রবি ওলকপি, তাহলে আপনারা বুঝতে পারলেন, মানে খোল মানে হচ্ছে ক্যাবেজ আর রবি মানে হচ্ছে টার্নিপ। মানে ক্যাবেজের সাথে টার্নিপের হাইব্রিড করা যে ভেজিটেবল তাকে জার্মানরা বলতো খোল রবি। এবং শুধু জার্মান নয়, যে স্লোভাকিয়া, তারপরে পোল্যান্ড, তারপরে চেক রিপাবলিক, হ্যাঁ, এদের প্রতিটা ল্যাঙ্গুয়েজে কিন্তু এই খোল শব্দটা আছে, খোল কিংবা খাল। তো সবাই বিশ্বাস মানে নর্দার্ন ইউরোপে যে এটা ক্যাবেজ প্লাস এটা টার্নিপের একটা মিক্স ব্রিড, যেটা ওলকপি। তো এই ওলকপি সবজিটা কিন্তু আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে অতটা বেশি পপুলার নয়। এটা সবচেয়ে বেশি পপুলার হচ্ছে কাশ্মীর রিজিয়নে, এবং কাশ্মীর রিজিয়নে যে সমস্ত মটনের ডিশ হয় তার বেশিরভাগ 30% যে কাশ্মীরে যে মটন ডিশ হয় তাতে এরা এই ওলকপি ইউজ করে, ওলকপি কিংবা টার্নিপ এটা ইউজ করে। এরপর আমরা আসি আরেকটা যে এটা বললাম, যেটা ভুট্টা হয়ে গেল আর সর্ষে হয়ে গেল। এবং সর্ষে সম্পর্কে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছিলাম। সর্ষে সম্পর্কে আরেকটা কথা হচ্ছে যে জৈনদের আমাদের প্রচণ্ড এনসিয়েন্ট যে টেক্সট আছে, যেটা জৈন ধর্মের আচারাঙ্গিতা সূত্রা, সেটা প্রায় মোটামুটি ধরে নিন 1000 বছরেরও পুরোনো, হাজার বছরেরও বেশি হবে। তো এই আচারাঙ্গা সূত্রাতে এই সর্ষের শাকের যে কথাটা বলছিলাম আমি, সেই সর্ষের শাকের উল্লেখ আছে। আর হিন্দু ধর্মের যে এনসিয়েন্ট টেক্সট, যেটা মনুস্মৃতা, তো এই মনুসংহিতাতে কিন্তু এই সর্ষে বীজের উল্লেখ আছে। কারণ সরসাপা হচ্ছে আগে প্রাচীন যুগে মানে মানে ওজন করার যে একটা স্কেল ছিল, তার একটা একক হিসাবে এই সর্ষে বীজকে ব্যবহার করা হতো, এবং সেটাকে মনুসংহিতাতে লেখা আছে যে ওরা ওটাকে বলতো সরসাপা। তো এটা আমি ভুলে গেছিলাম মাঝে, সেই জন্য এটা বললাম। তাহলে এবার সর্ষে হয়ে গেল, ভুট্টা হয়ে গেল, টার্নিপ হয়ে গেল, আর ওলকপি হয়ে গেল। এবার আমরা আসি গাজরের কথা বলতে গেলে প্রথমে মনে আসে কি, যে শীতকালে যে গাজরের হালুয়া তৈরি হয়। দিল্লিতে তো মানে দিল্লি কেন, শুধু পুরো নর্দার্ন ইন্ডিয়াতে এবং ইউপিতে মানে শীতকাল যখনই শুরু হবে সমস্ত মিঠাইয়ের দোকানে, মিষ্টির দোকানে বাইরে রাখা থাকবে গাজরের হালুয়া। তো গাজরের কথা মনে করলে এটা হচ্ছে গাজরের হালুয়া। আর একটা হচ্ছে যে নর্দার্ন ইন্ডিয়াতে মানে শীতকালে প্রচণ্ড একটা হয়, যেটা মিক্স ভেজিটেবল, যেটা আমরা বলি ঘন্ট, সেটা এখানে এরা মিক্স ভেজিটেবল মানে খুব একটা পপুলার। এবং
আমার তো বিশেষ ভালো লাগে না, কিন্তু এরা মানে নর্দার্ন ইন্ডিয়ার লোকেরা এটা খুবই খায় মিক্স ভেজিটেবল, এবং মিক্স ভেজিটেবল এরা গাজর প্রচণ্ডভাবে ইউজ করে। গাজর, তারপরে ছোটো ছোটো পনিরের টুকরো, বাঁধাকপি, ফুলকপি এসব দিয়ে একটা তৈরি করে। কিন্তু আমার প্রচণ্ড বাজে লাগে এটা খেতে, কিন্তু এরা এটা খায়। এবং গাজর আমরা এমনি কাঁচাও আমরা গাজরটা খাই। তো গাজর অ্যাকচুয়ালি আমাদের যখনই আমাদের গাজরের কথা মনে হয় তখন আমরা ভাবি কি গাজরের রঙটা কি? গাজরের রং হচ্ছে অরেঞ্জ কিংবা রেড। কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে গাজরের রং যেটা হচ্ছিল সেটা হচ্ছে পার্পল কালার। এবং এটা 5,000 বছর আগে প্রথম গাজরের যে চাষ সেটা হচ্ছে আফগানিস্তানে শুরু হয়, এবং আফগানিস্তান থেকে তারপরে এটা ধীরে ধীরে বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে পড়ে এবং ভারতেও আসে। তো গাজরের প্রথম রং ছিল পার্পল। তারপরে ধীরে ধীরে অন্যান্য আরও অনেক হাইব্রিড, ক্রস হাইব্রিড করে রেড কালারের হয়, তারপরে রেড কালারের হয়, ব্ল্যাক কালারেরও আছে। যদি আপনারা বারাণসী যান, বারাণসীতে দেখতে পাবেন যে শীতকালে ওরা কিন্তু যে গাজরের হালুয়াটা করে তাতে কিন্তু এই অরেঞ্জ কিংবা রেড কালারের করে না, ওরা ইউজ করে ব্ল্যাক কালার, ব্ল্যাক ক্যারেট। তো ওদের ওখানে পাওয়া যায়, মানে বারাণসী এবং বারাণসী আশেপাশের যে এরিয়া আছে সেখানে এই কালো গাজরটা পাওয়া যায়। আর এই অরেঞ্জ যে গাজর সেইটা কিন্তু সমস্ত গাজর, যত রকমের গাজর আছে, পার্পল কালার হোক কিংবা ব্ল্যাক কালার হোক, তারপরে হোয়াইট কালারেরও গাজর আছে যেটা অনেকটা মূলোর মতো দেখতে। তো এই সমস্ত রকম গাজরের মধ্যে যেটা টেস্টি সেটা হচ্ছে অরেঞ্জ। এবং এটা হচ্ছে 17th সেঞ্চুরির আগে কিন্তু পৃথিবীতে এই অরেঞ্জ কালারের গাজর ছিল না। এই অরেঞ্জ কালারের গাজর কিন্তু 17th সেঞ্চুরির পরে এটা প্রথম ডাচরা নিয়ে আসে। এবং ডাচরা কেন এই অরেঞ্জ কালারের এই গাজর তৈরি করে তার একটা কারণ আছে। আমাদের যেমন রাষ্ট্রপিতা হচ্ছে যেমন মহাত্মা গান্ধী, তেমনি ওদের যে ফ্রিডম স্ট্রাগলের পর ওরা যে স্পেনের হাত থেকে ওরা যে স্বাধীনতা লাভ করে, যে হল্যান্ড, তো ওদের সবচেয়ে বড় যে স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি ছিলেন উইলিয়াম অফ অরেঞ্জ। এবং পরে উনি হল্যান্ডের রাষ্ট্রপিতা হন, উইলিয়াম অফ অরেঞ্জ। তো এই উইলিয়াম অফ অরেঞ্জকে রেসপেক্ট দেওয়ার জন্য, কারণ ওনার যে সারনেম ছিল যেটা ছিল অরেঞ্জ, তো ওনাকে মানে রেসপেক্ট দেওয়ার জন্য হল্যান্ডের লোকেরা কিছু হর্টিকালচার বিশেষজ্ঞদেরকে ডেকে আনেন, এবং ওনাদের হেল্পে ওনারা একটা মিক্স ব্রিড করে একটা অরেঞ্জ কালারের গাজরের সৃষ্টি করে। এবং সেই থেকে অরেঞ্জ কালারের গাজর ধীরে ধীরে হল্যান্ড থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এবং সেজন্য আপনারা হয়তো দেখে থাকবেন যে হল্যান্ডের কি বলে জার্সি, যেটা ফুটবলের জার্সি কিংবা ক্রিকেটের জার্সি, সমস্ত কিন্তু অরেঞ্জের। কিন্তু এটা হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে যদি ওরা অতই অরেঞ্জের প্রতি ওদের ভালোবাসা, অরেঞ্জ কালারের প্রতি ভালোবাসা, এবং অরেঞ্জ গাজরও তৈরি করে নেবে, তাহলে ওদের ন্যাশনাল ফ্ল্যাগ যেটা আছে সেই ন্যাশনাল ফ্ল্যাগে তো কোনো অরেঞ্জ কালার নেই, সেখানে তো শুধু হচ্ছে লাল রং আর সাদা রং আর নীল রং, তাহলে অরেঞ্জ কেন নেই? হ্যাঁ, অ্যাকচুয়ালি যখন হল্যান্ডের যখন ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি হয় তখন কিন্তু লালের পরিবর্তে এটা অরেঞ্জ কালার ছিল, এবং ওই অরেঞ্জ কালারটা ছিল ন্যাচারাল ডাই কালার, মানে কেমিক্যাল কালার ছিল না ওটা। তো ফলে যখন ওরা যখন ফ্ল্যাগ তৈরি করলো তখন দেখা গেল যে বাইরে যে পতাকাগুলো লাগানো হতো কয়েক মাস পর ধীরে ধীরে ওই অরেঞ্জ যে ন্যাচারাল যে কালারটা ছিল সেটা ধীরে ধীরে সূর্যের আলোয় ওটা ফেড হতে থাকে, এবং ফেড হতে থাকার পর ওটা একটা ইয়েলোইশ কালার টাইপের হয়ে যায়। এবং সেজন্য তখন ডাচরা ভাবে যে না, তাহলে ওইটা অরেঞ্জ কালারটা ইউজ করবো না, এর পরিবর্তে ওটা একটা সিনথেটিক কিংবা কেমিক্যাল লাল রং ওরা শুরু করে। সেই জন্য ওরা অরেঞ্জ কালারটাকে ক্যান্সেল করে দেয়। সেই জন্য অ্যাকচুয়ালি ওদের কিন্তু এই লাল রঙের যেটা আমরা স্ট্রাইপ যেটা দেখি ওদের ফ্ল্যাগে, সেই জায়গাতে অ্যাকচুয়ালি ছিল ওটা অরেঞ্জ কালার। তো এটা হলো গাজরের ইতিহাস। এবার আমরা দেখছি যে আমি আগে যে 5টা এপিসোড করেছিলাম সেই 5টা এপিসোডে আমরা দেখেছিলাম কিন্তু অনেক ফল, যেরকম কাজু বাদাম হোক, আনারস হোক, গুয়াভা হোক, এগুলো কিন্তু বেশিরভাগ হচ্ছে সমস্ত ব্রাজিল থেকে এসেছিলো, এবং আরও অনেক কিছু ফল আছে যেগুলো মেক্সিকো, মানে সমস্ত ব্যাপারগুলো কিন্তু ওই মেক্সিকো কিংবা ওই ব্রাজিল থেকে আসা, মানে অনেক কিছু অনেক ফল।
তেমনি শাকসবজির মধ্যেও অনেক আছে যেগুলো হচ্ছে মেক্সিকো থেকে এসেছে। তো এই সাউথ আমেরিকার কথা বলতে গিয়ে ফল এবং এই শাকসবজির ব্যাপারে সাউথ আমেরিকার কথা বারবার আমি বলেছি, এবং তো এই সাউথ আমেরিকার কথা বলতে গিয়ে আজকে একটা কথা মনে পড়ে গেল, যে আমরা তো ব্রাজিলের এত ভক্ত তো, কিন্তু ব্রাজিলের সঙ্গে পশ্চিমবঙ্গে আরেকটাও খুব মানে সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা হয়তো অনেকের অজানা, অনেকেও জানেন, যেটা হচ্ছে ক্যাপ্টেন সুরেশ বিশ্বাস, যিনি 1861 সালে নদিয়া ডিস্ট্রিক্ট, যে আমাদের যে নদিয়া ডিস্ট্রিক্ট আছে, নদিয়া ডিস্ট্রিক্টের নাথপুরে জন্মগ্রহণ করেন, এবং 15 বছর বয়সে উনি বাড়ি থেকে পালিয়ে যান, এবং বাড়ি থেকে পালিয়ে তারপরে ইন্ডিয়া থেকে ধীরে ধীরে উনি ইংল্যান্ডে পৌঁছান, এবং ইংল্যান্ডে পৌঁছে উনি কেন্ট বলে একটা জায়গাতে উনি ওই অ্যানিমেল ট্রেনিং এর কাজ শুরু করে, মানে বিভিন্ন রকম জন্তু জানোয়ার, ওয়াইল্ড অ্যানিমেল আছে, ওদেরকে পোষ মানাবার কাজ শুরু করে, এবং সেই ক্ষেত্রে উনি হ্যামবার্গ বলে একটা, যে ইংল্যান্ডের আরেকটা জায়গা আছে, সেখানে সার্কাসে কাজ পায়, এবং ওখানে উনি কিছুদিন সার্কাসে কাজ করেন, এবং সার্কাসের কাজ ওখানে কিছুদিন করার পর উনি ওখান থেকে মাইগ্রেট হয়ে ব্রাজিল চলে যান, এবং ব্রাজিল চলে যাওয়ার পর উনি ওখানে ব্রাজিলিয়ান আর্মিতে যোগদান করেন। সেই জন্য পরে উনি ক্যাপ্টেনও হন ব্রাজিলিয়ান আর্মি, এবং সেই জন্য ওনার নামের আগে এই ক্যাপ্টেন সুরেশ বিশ্বাস যোগ করা হয়েছে, ক্যাপ্টেন শব্দটা যোগ করা হয়েছে, এবং উনি বেশি বছর বাঁচেননি। 1861 সালে ওনার জন্ম হয়েছিল, এবং 1906 সালে উনি ব্রাজিলের রিও দে জেনারিও বলে যে জায়গাটা আছে, সেখানে উনি মারা যান। তো এই যে ক্যাপ্টেন সুরেশ বিশ্বাস, এর কিন্তু আমরা অনেক বাংলা সাহিত্যে অনেক জায়গাতে এর উল্লেখ পেয়েছি। তার মধ্যে হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সত্যজিৎ রায়ের যে নোবেল যেটা আছে ছিন্নমস্তার অভিশাপ আপনারা অনেকে পড়েছেন, ফেলুদার যেটা। তো এই ছিন্নমস্তার অভিশাপে কিন্তু এই ক্যাপ্টেন সুরেশ বিশ্বাসের উল্লেখ আছে। তারপরে আরেকজন আছেন যিনি আমাদের খুবই ফেভারিট, যেটা বনফুল, যার ছদ্মনাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। ওনারও একটা শর্ট স্টোরি আছে, বিশ্বাস মশাই। তো ওনার এই শর্ট স্টোরিতেও এই ক্যাপ্টেন সুরেশ বিশ্বাসের পরিচয় পাওয়া যায়। আরেকজন আছেন যিনি মানে অ্যাডভেঞ্চারাস কমিক লিখতেন, ময়ূক চৌধুরী। তো ময়ূক চৌধুরীর কিছু কিছু কমিক স্ট্রিপে বঙ্গদেশের রঙ্গ বলে একটা কমিক আছেন, সেই কমিকেও কিন্তু এই সুরেশ বিশ্বাসের উল্লেখ আছে। তো এটা আমার হঠাৎ মনে পড়লো, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই খাবারের ইতিহাস, এই শাকসবজির ইতিহাস, ফলের ইতিহাস, এবং বিভিন্ন রকম ডিশ, বিভিন্ন রকম কুজিনের ইতিহাস, এটা এমন একটা ইন্টারেস্টিং বিষয় যে এর কথা বলতে গেলেই কিন্তু অনেক রকম হিস্ট্রি এর সাথে চলে আসে। তো খাবারের ইতিহাস হচ্ছে মানে একটা এমন ইতিহাস যেটার সঙ্গে অন্যান্য অনেক রকমের ইতিহাস, অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট জড়িত আছে, এবং আমার মনে হয় না যে আর অন্য কোনো বিষয়ের সঙ্গে এত ইন্টারেস্টিং ফ্যাক্ট জড়িত থাকতে পারে যেটা এই খাবারের ইতিহাসের সঙ্গে জড়িত আছে। যাই হোক, আরেকটা হচ্ছে যেটা হচ্ছে শেষে যেটা বলবো, যেমন আজকে বলেছিলাম যে ভুট্টা সম্পর্কে বলবো, সর্ষে সম্পর্কে বলবো যেটা বললাম, আর হচ্ছে শালগম সম্পর্কে বলেছি, তারপরে গাজর হলো। এবার লাস্টে যেটা হচ্ছে আজকে যেটা বলে শেষ করবো এই পার্ট 1টা, যে হিস্ট্রি অফ ইন্ডিয়ান ভেজিটেবলসের পার্ট 1 যেটা আজকে শেষ করবো, সেটা হচ্ছে বিট। তো বিটের কথা বলতে গেলে প্রথম হচ্ছে আমাদের বাঙালিরা যেটা ভেজিটেবল চপ যে খুবই ভালোবাসে, এবং ভেজিটেবল চপে একটা কামড় নিলে পরেই ভিতরে যে লাল রঙটা দেখা যায় সেটা কিন্তু এই বিটের। তো বিট হচ্ছে এই ভেজিটেবল চপ তৈরিতে বিট ব্যবহার হয়। তবে আমার মনে হয় যে বিট যে সবজি যেটা আছে সেটা কিন্তু ভারতবর্ষে অত জনপ্রিয়তা লাভ করেনি। শুধুমাত্র আমি তো পশ্চিমবঙ্গে এটাই দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে ভেজিটেবল চপে ব্যবহৃত হয়, এবং নর্দার্ন ইন্ডিয়াতে এবং সাউদার্ন ইন্ডিয়াতে এবং গোয়াতে কিছু কিছু জায়গাতে এই বিট দিয়ে বিটের হালুয়া, তারপরে বিটের বরফি তৈরি হয়। তো এই বিটটাও ছিল কিন্তু এই প্রাচীন গ্রিস আর প্রাচীন রোম থেকে এই বিটটা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ায়, এবং এই প্রাচীন গ্রিসের লোকেরা আর রোমানরা এই বিটকে কিন্তু বিট বলতো না, এরা বলতো টিউটলন। কেন বলতো টিউটলন?
হ্যাঁ, কারণ বিট গাছের যে পাতাটা আপনারা দেখবেন, বিটের যে পাতাটা, সেই পাতাটা দেখতে একটা সামুদ্রিক প্রাণী স্কুইডের মতো। স্কুইডের যে সামনে যে সুর থাকে, মাথাতে যে সুর থাকে, সেই সুরের মতো, দুটো সুরের মতো। কারণ প্রতিটা বিটেই দেখবেন যে দুটো বিটে দুটো করে পাতা আছে লম্বা। তো এই লম্বা দুটো পাতা একদম দেখতে মনে হয় যেন স্কুইডের সুরের মতো। আর স্কুইড হচ্ছে একটা সামুদ্রিক প্রাণী এবং এটা একটা প্রচণ্ড একটা ফেমাস একটা সি ফুড হিসেবে ব্যবহার হয় এই সামুদ্রিক প্রাণীটা। হ্যাঁ, তো আমি ছবিতে তো আমি আপলোড করেছি, আপনারা দেখতে পাবেন এবং আপনারা অনেকেই জানেন এবং এটা তো পশ্চিমবঙ্গ বা কলকাতার বিভিন্ন রকম রেস্টুরেন্ট এবং চাইনিজ রেস্টুরেন্টে স্কুইডের ডিশ পাওয়া যায়। তো সেই স্কুইডের ওই সুঁড়ের মতো দেখতে এবং ওই স্কুইডের যে সুঁড় আছে সেটাকে টিউটলন বলা হতো এবং সেই জন্য ওরা বিটকেও ওই টিউটলন বলে ডাকতো। তো এটা হলো আজকে আমি এই কয়েকটা সবজি সম্পর্কে আজকে বললাম এবং পার্ট টুতে আবার কিছু ভেজিটেবলস নিয়ে আসব। আর আমার আশা করি যে আমার যে আগের যে আমি 5টা পার্ট করেছিলাম ফলের উপর, তারপরে এখন যেটা শুরু করেছি যেটা ভেজিটেবলসের উপর, এগুলো আপনাদের ভালো লাগবে এবং প্লিজ যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমি যতটা সিম্পলভাবে আমি এটা আপনাদের সঙ্গে আমার এই আমি যেগুলো জানি সেগুলো শেয়ার করি এবং আপনাদের কাছে আমার প্রচণ্ড মানে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যদি আপনারা আপনাদের নিজেদের সময় একটু বার করে আমার এই ভিডিওগুলো দেখেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, কারণ আমি নিজে একজন চাইনিজ গাইড এবং আপনারা জানেন যে কোভিডের জন্য এখন আমাদের বর্তমানে আমাদের যে সবচেয়ে কোভিডে যে মার খেয়েছে সেটা হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি এবং আমরা সমস্ত আমি চাইনিজ গাইড কেন, মানে যে ফ্রেঞ্চ গাইড হোক, যে জার্মান গাইড হোক, কোরিয়ান গাইড হোক, জাপানিজ গাইড হোক, সমস্ত গাইডরা প্রায় গত বছর লাস্ট ফেব্রুয়ারি থেকে আমরা বাড়িতে বসে আছি এবং আমাদের মধ্যে কোনো রকম আমাদের মানে কোনো কাজের নেই এবং আমরা যে চাইনিজ বলেছি এবং এখন কোনো চাইনিজ রিলেটেড জব পাওয়াটাও প্রচণ্ডভাবে মুশকিল। তাই এই ফেসবুক যদি আপনারা সাবস্ক্রাইব করেন, হ্যাঁ, তাহলে এটা আমার পক্ষে প্রচণ্ড বেনিফিশিয়াল হবে। খুবই স্বার্থপরের মতো বলছি, তবু আপনাদেরকে রিকোয়েস্ট করছি যদি ভালো লাগে আপনারা কিন্তু এটা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে এটাই থাকলো। পার্ট টুতে আবার নতুন কিছু শাকসবজির ভেজিটেবলস নিয়ে আসবো এবং তাদের গল্প বলবো। থ্যাংক ইউ।